আমাদের অনেকের মধ্যে খুব কমন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাই কানাডা যেতে চাই কিন্তু কিভাবে যাব। তো আপনারা যারা আমাকে নক করেন তাদের মধ্যে দুইটা খুবই কমন প্রশ্ন। তার মধ্যে একটা হচ্ছে ভাই আমি ওয়ার্ক পারমিটে কানাডা যেতে চাই, আর একটা হচ্ছে ভিজিটর ভিসায় কানাডা যেতে চাই। তো ওয়ার্ক পারমিটে গেলে কেমন হবে, ভিজিটর ভিসায় গেলে কেমন হবে। তো এই জাতীয় প্রশ্ন আমি এত বেশি আপনাদের থেকে পাই, সত্যিকার অর্থে আমি অনেকটা বিরক্ত। কারণ এই দুইটা জিনিসকেই আমি বেশি পছন্দ করি না, খুব বেশি অপছন্দ করি, বিশেষ করে পার্মানেন্টলি যারা কানাডাতে আসতে চান। তো আজকে আমি সেরকমই একটা প্ল্যান করলাম যে হ্যাঁ, এই দুইটা টপিক নিয়ে কন্টেন্ট করব, কিন্তু এর উত্তরগুলো আমি না, দিবে হচ্ছে আমার সাথে আছেন একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, মানে আরসিআইসি আমরা জানি সংক্ষেপে, আমরা যদি বা শর্টলি আমরা যেটাকে বলে অভ্যস্ত সেটা হচ্ছে ইমিগ্রেশন কনসালটেন্ট। তো জসিম ভাই একজন বাংলাদেশি, কানাডাতে বহু বছর ধরে আছেন, উনি একজন বাংলাদেশি ক্যানাডিয়ান। তো ভাইয়ার মুখ থেকেই সব কিছু শুনবো। জসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। জসিম ভাই, আপনাকে প্রথমেই যেটা ধন্যবাদ দিতে চাই যে কালকেই কিন্তু আমি এডমন্টন থেকে মুভ করে চলে যাচ্ছি। আপনি তো এডমন্টনেই থাকেন, তো অনেকদিন ধরে আপনার সাথে পরিচয়, কিন্তু কখনো কিন্তু ফেস টু ফেস দেখা হয়নি, ইন পার্সন। আজকে ফার্স্ট দেখা হলো। তো এটা সৌভাগ্য যে আপনি সময় দিয়েছেন। কালকে আমি মুভ করব, এই লাস্ট মোমেন্টে যে আপনি আমাকে সময় দিয়েছেন, সত্যিকার অর্থে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। আসলে আমি দুঃখিত যে আপনার সাথে এতদিন দেখা করতে পারিনি, অনেকবার চেষ্টা থাকা সত্ত্বেও হয়নি। তো তারপরেও আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনি যেখানে যাচ্ছেন সেটাও ভালো জায়গা। আশা করি আপনি সেখানে সফল হবেন ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, এখন আসি আপনার প্রশ্নগুলো নিয়ে। প্রথমে আপনার প্রশ্নটা ছিল যে ওয়ার্ক পারমিটে সবাই আসতে চায় এবং তাদের জন্য আমার কোন ধরনের সাজেশন থাকবে। হ্যাঁ, ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা যখনই এখানে আসতে চান তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা যদি জব ব্যাংকে যান, জব ব্যাংকে সব ওয়ার্ক পারমিটের সার্কুলারগুলো সব সময় সঠিক হয় না। কারণ এখানে এলএমআই জব না থাকা সত্ত্বেও অনেকে ইচ্ছা করলেই অল্প কিছু টাকা দিয়ে প্রোফাইল খুলে জব সার্কুলার দিতে পারে। সো আপনাদের প্রথমে দেখতে হবে যে জব সার্কুলারটা অ্যাকুরেট কিনা। বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই এই জব সার্কুলারগুলো অ্যাকুরেট হয় না। বেশিরভাগ সময় দেখা যায় যে তারা টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিট বা এলএমআইয়ের একটা লেনদেন করে। এটা করলে আপনার লাভ হবে কিনা সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। কারণ একটা যে অঙ্কের টাকা আপনি প্রথমে দিয়ে কানাডাতে আসবেন, কানাডাতে মিনিমাম ওয়েজ চাকরি করে সেই অঙ্কের টাকা আপনি 2 বা 3 বছরে তুলতে পারবেন কিনা সেটাও একটা ফ্যাক্টরস। সেকেন্ড ফ্যাক্টরটা হলো যে কানাডায় এখানে আসার পরে এখানে লিভিং কস্টটা অনেক বেশি হাই। অন্যান্য যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো আছে তাদের মতো এখানে কিন্তু আপনাকে থাকা বা খাওয়ার কোনো টাকা দেওয়া হবে না, শুধু আওয়ারলি ওয়েজটা দেওয়া হবে। তো সেই আওয়ারলি ওয়েজ দিয়ে আপনি এখানে কমপ্লিট লিভিং কস্ট কভার করার পরে দেখবেন যে সেভিংস হচ্ছে, সেই সেভিংসটা দিয়ে আপনি পুরো বাংলাদেশে যে টাকাটা খরচ করে এখানে এসেছেন সেই টাকাটা আপনার কখনোই কভার হবে না। সেকেন্ড প্রবলেমটা হলো বাংলাদেশ থেকে যে জব নিয়ে আপনারা এখানে আসছেন, এই জবগুলোর ফিউচার খুব একটা প্রমিজিং না। ফর এক্সাম্পল, আপনি যদি 7-11-এ কাজ করেন একটা জব নিয়ে, তাহলে সেখানে থেকে পিআরের জন্য ভবিষ্যতে যে আপনি এলিজিবল হবেন সেইটার কিন্তু কোনো গ্যারান্টি আপনার নাই। তো আপনি পিআর না হতে পারলে আপনার এই ওয়ার্ক পারমিটের থেকে কন্টিনিউ করে এটা আপনার জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে না। আর ইদানিং তো জসিম ভাই যেটা দেখাও যাচ্ছে যে 3 বছর বা 2 বছরের ওয়ার্ক পারমিটও কিন্তু দিচ্ছে না, অধিকাংশ ক্ষেত্রে 1 বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে, তাই না? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই 1 বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে। এবং আরেকটা ব্যাপার হলো যে প্রতিবার আপনাকে যখন তারা ওয়ার্ক পারমিট রিনিউ করতেছে তখন দেখা যাচ্ছে যে আপনার নানা ধরনের আরসিআইসি ফি বলেন, সরকারি ফি বলেন, এগুলো আপনাকে মাঝে মধ্যে কভার করতে হচ্ছে। এখানে আমি একটা কথা অ্যাড করি, অনেক হয়তো বলবেন যে আমি আমার প্রসেসিংটা নিজে করব, কিন্তু আমার দেখা মতে আমি যেটা দেখেছি ওয়ার্ক পারমিটের প্রসেসগুলো ওই এমপ্লয়ার রেকমেন্ডেড আরসিআইসি থেকে করতে অনেকে বাধ্য। হ্যাঁ, পার্সোনালি কেউ করতে দেয় না সাধারণত, আমি যতদূর দেখেছি। তার মানে কি, আপনি পয়সা বাঁচানোর জন্য নিজেও যদি এক্সপার্ট হন কোনো লাভ নেই। অবশ্যই এটাও একটা সমস্যা। কারণ দেখা যাচ্ছে যে যেহেতু আপনি ওই এমপ্লয়ারে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি একটু ভনারেবল থাকেন যে তার কাছ থেকে কাজ করা অথবা তার কথা শোনা। তো সেক্ষেত্রে আপনি তার কথা না শুনে নিজে নিজে যদি এটা করতে যান, অনেক সময় দেখা যাচ্ছে যে এমপ্লয়াররা আপনাকে সাপোর্ট করতেছে না বা কোনো পেপারস তারা আপনাকে দিচ্ছে না। সো সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হলো যে আপনার আলটিমেটলি ওই বেশি ফি দিয়েই এমপ্লয়ারের রেকমেন্ডেড আরসিআইসির কাছ থেকে এই কাজটা করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার যে সেভিংসটা ছিল এখানে সেটা কিন্তু আরসিআইসির পিছনেই চলে যাচ্ছে। আমার দ্বিতীয় সাজেশনটা থাকবে বাংলাদেশিদের জন্যে যারা প্রকৃত অর্থে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আসতে চায়।
তাদেরকে আমি বলবো যে আপনারা যদি একটু কষ্ট করে বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশ, ফর এক্সাম্পল আপনি যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়া এই ধরনের কোনো দেশে ট্রেড রিলেটেড কোনো চাকরিতে যদি যান, ফর এক্সাম্পল আপনি যদি ফর্কলিফট অপারেটর হন অথবা এক্সকেভেটর অপারেটর হন, হেভি ডিউটি মেকানিক হন, এই ধরনের চাকরি নিয়ে যদি আপনি সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে যেতে পারেন বা ইন্দোনেশিয়া যেতে পারেন, এক্ষেত্রে আপনার সুবিধাটা হলো ক্যানাডিয়ান অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি যারা সিঙ্গাপুরের লাইসেন্সটাকে, যদি আপনার জার্নিম্যান লাইসেন্স বা হেভি মেকানিক্যাল ভেহিক্যাল অপারেটর লাইসেন্সগুলো থাকে, তাদের এই বড় বড় কোম্পানিগুলো সেখান থেকে হায়ার করে সিঙ্গাপুর থেকে। বাংলাদেশিও অনেকের এই লাইসেন্সটা বের করা সম্ভব বাংলাদেশে বসেই, কিন্তু বাংলাদেশি সরকারি লাইসেন্সগুলা কানাডা সরকার এখনও অথেন্টিক হিসাবে দেখে না। সো আমার একটা পরামর্শ থাকবে যে আপনাদের যাদের এখনও বয়স কম এবং সুযোগ আছে সিঙ্গাপুরের মতো দেশে যাওয়া এবং ওখানে যে কনস্ট্রাকশন ফিল্ডে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করা, আপনাদের সেটাই প্রথমে করা উচিত। সেটা করার পরে ওখান থেকে এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে দেখবেন যে ওখানেই আপনার অপরচুনিটি তৈরি হবে কানাডায় আসার, এবং শুরুতেই আপনার দেখা যাচ্ছে $30 বা $35 একটা হাইওয়েজ চাকরি কিন্তু আপনি এখানে পেতে পারেন কনস্ট্রাকশন ফিল্ডে। সেকেন্ড একটা সুবিধা হলো যে কোনো ধরনের ট্রেড এবং কনস্ট্রাকশন জবগুলোর জন্য পিআরের অপরচুনিটিটা এখানে অনেক বেশি। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুতরাং কারণ আমি যেটা মনে করি জসিম ভাই, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটে কাজ করাটা কিন্তু মেইন উদ্দেশ্য না আমাদের, এবং অবশ্যই কানাডাতে ওয়ার্ক পারমিটে কাজ করে ওরকম কোনো লাভও হবে না যদি আমরা অবশ্যই। পিআর না পাই। তো অবশ্যই। ফাইনাল আমাদের কি বলা যায়, গোলটাই কিন্তু পিআর, অবশ্যই এইটাকে ফোকাসে রাখা উচিত সবারই। হ্যাঁ, এবং কনস্ট্রাকশন এবং হেলথ কেয়ার এই দুইটা ব্যাপারই কিন্তু এখন কানাডায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজড আপনার ফিল্ড পিআর পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি নর্মাল একটা অড জব করলে হয়তো আপনার বয়সটাই বাড়বে, কিন্তু আলটিমেটলি পিআরের জন্য হয়তো আপনি এলিজিবল হবেন না। ঠিক বলছেন জসিম ভাই। জসিম ভাই, ওয়ার্ক পারমিট নিয়ে মোটামুটি আপনি অনেক কিছু বলে ফেলছেন। এখন আমার সেকেন্ড যে প্রশ্ন ছিল মূলত আপনাদেরই প্রশ্ন, সেটা হচ্ছে যে ভিজিটর ভিসায় এসে অনেকে যেটা করতে চায় যে না, ভিজিটর ভিসায় এসে এখানে থাকলো পাশাপাশি কাজ করা যাবে কিনা, বা ওয়ার্ক পারমিটে বা অন্য কোনো ভিসায় কনভার্ট করা যাবে কিনা, এরকম প্রশ্ন কিন্তু আমি অনেক পাই জসিম ভাই। সেই সম্পর্কে যদি কিছু বলতেন। দেখেন, আপনার প্রথমে বুঝতে হবে ভিজিটার মানে কি। ভিজিটার মানেই আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন। কানাডাও আপনাকে সেইভাবেই চায় যে আপনি এখানে ঘুরতে এসে আপনি এখানে ঘুরে দেখে আপনার নিজস্ব টাকা খরচ করে সব কিছু করে বাংলাদেশে চলে যাবেন, এটাই তাদের চাহিদা। এখন আপনি এখানে এসে যদি কাজ করতে চান, যে এখানে কোনো ধরনের ওয়ার্ক পারমিটের সুযোগ নেই যে আপনি ভিজিটার থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। সুতরাং আপনি যতটুকু সময় এখানে থাকবেন পুরো সময়টাই কোনোভাবেই আপনি কাজ করতে পারবেন না, এমনকি আপনি ক্যাশেও কাজ করতে পারবেন না। যদি ক্যাশে কাজ, আসলে ইললিগাল, তাই না? কারণ ক্যাশে ব্যাপারটাই ইললিগাল হয়ে যায়, এবং কেউ যদি আপনার নামে রিপোর্ট করে এবং যদি আপনার সেই ধরনের এভিডেন্স পায়, তাহলে আপনার ভিজিট ভিসাও ক্যান্সেল হয়ে যেতে পারে। অনেকে মনে করেন যে ভিজিট ভিসা এসে কানাডায় ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন, এইটা রিয়েলিস্টিকলি সম্ভব না। কারণ কানাডা সরকার 2021 সালের দিকে কোভিডের কারণে অল্প কিছুদিনের জন্য এই সুযোগটা দিয়েছিল, এখন এই সুযোগটা একেবারেই নেই এবং ভবিষ্যতে ওপেন হওয়ার কোনো সুযোগও নেই। আরেকটা ব্যাপার হলো ভিজিটে এসে স্টাডি পারমিটে কনভার্ট করা যায় কিনা, এটাও অনেকে আমাকে প্রশ্নটা করে পার্সোনালি। আচ্ছা, স্টাডি পারমিটে ডিরেক্টলি কনভার্ট করা যায় না। আপনি ঠিক নিজেকে এইভাবে চিন্তা করেন যে আপনার দেশের বাড়ি একটা জেলায়, সেখান থেকে আরেকটা জেলায় আপনি যখন ঘুরতে যাবেন, আপনি অবশ্যই স্টাডি পারমিটটা আপনার ঘুরতে যাওয়ার জায়গা থেকে সাবমিট করবেন না, আপনার নিজস্ব বাসা থেকেই সাবমিট করবেন পেপারসটা। তারা এই জন্যেই, সরকারও সেইভাবেই চায় যে আপনি বাংলাদেশ থেকেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে আপনাকে। সো স্টাডি পারমিটেও আপনি ডিরেক্টলি কনভার্ট করতে পারবেন না। কিছু কিছু মানুষের সুযোগ আছে, যদি তাদের প্রি রিকুইজিট, ফর এক্সাম্পল যে আপনি ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে ভর্তি হবেন এবং এখানে ভর্তি হওয়ার জন্য আপনার একটা কোর্স করা দরকার, সেই কোর্সটা হয়তো অন্য কোথাও অফার করতেছে, সেই প্রি রিকুইজিটটা আপনি যদি এখানে করেন, যেটা 6 মাসের কম, সেক্ষেত্রে আপনার স্টাডি পারমিট লাগবে না, আপনি ওটা করে স্টাডি পারমিটে কনভার্ট করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন যে বাংলাদেশিরা কিন্তু এখানে তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কাউন্ট হবে যদি আপনি ভিজিটারে থাকেন। সেক্ষেত্রে আপনার টিউশন ফি দেখা যাচ্ছে যে 3 থেকে 4 গুণ, মাঝে মাঝে 5 থেকে 6 গুণও হতে পারে সেই 4 মাসের কোর্সের জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে ক্যানাডিয়ানরা যদি আপনার ওই কোর্সটার জন্য $2000 দেয়, এমন হতে পারে আপনার $10,000 দিতে হবে সে একই কোর্সের জন্য। 10,000 মানে তো ধরেন বাংলাদেশি টাকায় 8 লাখ টাকা প্রায়, রাইট, কম বেশি। এই জন্যে আমি বলবো ভিজিটার হিসাবে কোনোভাবেই আপনার কনভার্ট করা সম্ভব না, এখানে এসে কাজ করা সম্ভব না। আপনি এই পথে পা না বাড়ানোই ভালো। কিছু কিছু ক্ষেত্র আছে, ফর এক্সাম্পল ইনভেস্টর বা আপনার কোনো স্পেশাল সার্কামস্টেন্সেস থাকতে পারে, বাট আপনার বাংলাদেশিদের জন্য 99% ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। জসিম ভাই,
আমি আর আপনাকে সময় নিব না আপনার থেকে, কারণ হচ্ছে আপনি অলরেডি সময় বেঁধে দিয়েছেন 4:20 পর্যন্ত আপনার সময়। তো আজকে আমরা এত দ্রুত শ্যুট করেছি, মাত্র মনে হয় 20 মিনিটও লাগেনি আমাদের কাজটা করতে, যদিও কোনো কন্টেন্ট আমি 2 ঘন্টার কম সময় করতে পারি না। তো আলহামদুলিল্লাহ সময়ের তাড়াতে আজকে সেটা সম্ভব হয়ে গেছে। তো আমার আসলে আরও সুন্দর করে করার প্ল্যান ছিল, কিন্তু আজকে হুট করে বললামই তো প্রথমে যে কালকে আমি মুভ করব। তো এই অল্প সময়ের মধ্যে সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে পারিনি, তবে আপনাদের বেসিক 2টা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। জসিম ভাইও চেষ্টা করেছেন তার এই টাইট শিডিউলের মধ্যে অ্যান্সারগুলো দেওয়ার, আলহামদুলিল্লাহ। তো যদি আমাদের মাথায় আরও কিছু আসে, আমার ইচ্ছা আছে নেক্সট টাইম জসিম ভাইয়ের সাথে যেভাবে হোক, যদিও আমার এখান থেকে আমার নিউ ডেস্টিনেশনের ডিস্টেন্স হচ্ছে 225 কিলোমিটার, আমি এমন হতে পারে জসিম ভাইয়ের সাথে দেখা করার জন্য আবার চলে আসতে পারি এখানে একটা ডে ট্রিপ নিয়ে। তো ওরকমভাবে হয়তো আমরা কিছু কন্টিনিউ করতেও পারি যদি আপনাদের ভালো লাগে এবং জসিম ভাই যদি সময় দেয়। তো আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আর জসিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।